হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমি মোহাম্মদ সুবহানুল্লাহ, সিনিয়র শিক্ষক, গ্লোরি ফিউচার মডেল স্কুল অ্যান্ড কলেজ, ম্যাথমেটিক্স। আবার আসলাম তোমাদের একটা ক্লাস নেওয়ার জন্য। তোমরা বাসায় ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়াই আমরা করি। আমাদের জন্য তোমরা দোয়া করবা যাতে আমরা ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি এবং তোমাদের জন্য অনলাইন ক্লাস আগায় নিতে পারি। তো বাচ্চারা, আজকে আমি তোমাদের জন্য ত্রিকোণমিতির 10ম অধ্যায় দূরত্ব এবং উচ্চতা এই চ্যাপ্টারটা করানোর চেষ্টা করব। আসলে আমি অঙ্ক করাই কম, কিন্তু বেসিক জিনিসটা দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা বাসায় বেশি প্র্যাকটিস করতে পারো। তো আজকে আর বেশি কথা বলবো না, আমরা ক্লাসে চলে যেতেছি। আমার দূরত্ব উচ্চতা বের করার জন্য আমার কিছু বেসিক জিনিস দরকার হয়। আমরা কতগুলো একটু লেখা রাখছি আমরা বোর্ডে, দেখো একটু। ভূরেখা, ঊর্ধ্বরেখা, উলম্ব তল, উন্নতিকোণ, অবনতিকোণ, এবং আমার ডান পাশে আরও কিছু লিখছি, এগুলো আমি একটু বুঝাই দেবো একটু পরে। থিটা লেখা আছে, এ বি। থিটা কী জিনিস আমরা হয়তো গত 2 ক্লাসে দেখছি। তারপরে 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, আমার একটা চিত্র দেওয়া আছে 30, 45, 60। আর নিচে কিছু সেন্টেন্স লেখা আছে। এই সেন্টেন্সগুলো দিয়ে আমরা কি বুঝাই আমরা একটু পরেই হয়তো বুঝতে পারবো। সো বোঝার আগে আমার এই দূরত্ব উচ্চতাটা কী জিনিস আমরা সেটা একটু বুঝি। আমরা কোনো একটা বিল্ডিং অথবা কোনো একটা মন্দির অথবা কোনো একটা গাছের যদি উচ্চতা নির্ণয় করতে চাই, তাহলে আমার অবশ্যই 2টা জিনিস জানা দরকার। একটা হচ্ছে আমি যেখানে দাঁড়ায় আছি সেইখান থেকে ওই গাছটার কত ডিগ্রি কোণে আছে, অথবা আমার কতটুকু দূরত্বে আছে, অথবা গাছটার উচ্চতা কত। এই 3টার ভিতরে আমরা যে কোনো 2টা জিনিস যদি জানতে পারি, তাহলে হয়তো আমরা অন্য একটা মান বের করতে পারবো। দেখি আমরা যদি একটু, আমরা মনে করলাম একটা গাছ এখানে আছে, অবশ্যই গাছটা কোনো না কোনো বেইজের উপর দাঁড়ায় থাকতে হবে। আর যেই বেইজটার উপরে দাঁড়ায় আছে, এই বেইজটার নামই হচ্ছে আমার এখানে যেটা ছিল উলম্ব তল। সো উলম্ব তল, আমি মনে করলাম এটা আমার একটা গাছ, এই গাছটা এই বেইজের ওপর দাঁড়ায় আছে বা এই বেইজের ওপরে আছে। এই যে আমার যে বেইজটা আছে, এই বেইজটার নামই হচ্ছে উলম্ব তল। ঠিক আছে, এই টোটাল বেইজটা। আর যেটা দাঁড়ায় আছে এই রেখাটা যদি আমরা চিন্তা করি, এই রেখাটার নাম আমরা বলতে পারি হচ্ছে ঊর্ধ্ব রেখা। আর আমার নিচের দিকে যে রেখাটা আছে, উলম্ব তল বরাবর যে রেখাটা আছে, এই রেখাটার আমরা বলতে পারি হচ্ছে ভূ রেখা। ঠিক আছে, সো আমরা একটা জিনিস দিয়ে হয়তো এই সংজ্ঞাগুলো আমরা দেখতে পারতেছি, এই সংজ্ঞাগুলো আসে না কোনো সময়, কিন্তু মাঝে মাঝে অবজেক্টিভে চলে আসে। এই জন্য আমি দেখাই দিতেছি, আমার যে বেইজ বরাবর, মাটি বরাবর যেই তলটা থাকে সেই তলটাই হচ্ছে আমার উলম্ব তল। বেইজ বরাবর যে রেখাটা আমরা শুধু চিন্তা করি, তলটা হচ্ছে মানে হচ্ছে এইটার সাথে এইটা সহ। তল বলতে আমরা বুঝতেছি এইটা, যে তলটা নিয়ে আমরা কাজ করতেছি, এটা উলম্ব তল, এইটুক। ঠিক আছে, আর যদি শুধু রেখাটারে চিন্তা করি, এই রেখাটা হচ্ছে আমার হচ্ছে ভূরেখা, যেহেতু ভূমির ওপর রেখাটা আমার আছে। ঠিক আছে, আর উপরের দিকে উঠছে যে রেখাটা, সেটাই হচ্ছে আমার ঊর্ধ্বরেখা। ঠিক আছে, আর কি আছে? উন্নতিকোণ, অবনতিকোণ। এখন আমি যদি এইখানে দাঁড়ায় থাকতাম, বা আমার একটা স্টুডেন্ট যদি এখানে দাঁড়ায় থাকতো, এইখান থেকে আমি একটু বিন্দুগুলোর নাম দেই, এটা একটু মুছলাম। আমি ধরলাম এ আর বি হচ্ছে আমার একটা গাছ, আর বি সি হচ্ছে আমার উলম্ব তলের উপরে একটা ভূরেখা। সো সি বিন্দুতে যদি আমি দাঁড়ায় থাকি, দাঁড়ায়া আমরা যদি এ বিন্দুর দিকে তাকাই, এখান থেকে যদি আমি এইখানে তাকাই, তাহলে অবশ্যই আমি এইখান থেকে তাকাইছি গাছের এইখান থেকে শুরু করে এই দিকে, যেহেতু উপরের দিকে আমি উঠছি, এই জন্য এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, উপরের দিকে যে কোণটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে আমার উন্নতি কোণ। আবার বলি, যে কোনো বিন্দু থেকে যদি উপরের দিকে কোনো কোণ উৎপন্ন হয় সেটাই হচ্ছে আমার উন্নতি কোণ। আর অবনতি মানেই হচ্ছে নিচে, যদি যেই কোনো বিন্দু থেকে নিচের দিকে কোনো কোণ উৎপন্ন হয়, নিচের দিকে যদি কোনো কোণ আমরা উৎপন্ন করি, তাহলে সেটা হচ্ছে আমার অবনতি কোণ। আবার বলি, যদি কোনো বিন্দু থেকে উপরের দিকে কোনো কোণ উৎপন্ন হয় কোনোভাবে, বইলা দেওয়ার পরে আমার যদি দেখি অঙ্কন করার পরে যে কোণটা হচ্ছে উপরের দিকে, তাহলে আমি অবশ্যই বলতে পারি সি বিন্দুতে এ বিন্দুর, সি বিন্দু থেকে এ বিন্দুতে হইলে আমার অবশ্যই এখান থেকে উপরের দিকে উঠতে হইতেছে, এটার জন্য এটা হবে উন্নতি কোণ। যদি আমরা নিচে একটা বিন্দু ধরি ডি, তাহলে সি বিন্দুতে ডি বিন্দুর তখন কিন্তু আর উন্নতি কোণ হইতেছে না, কারণ সি বিন্দুতে আমার বেসটা হচ্ছে এইটা,
আর এটা নিচের দিকে চলে আসতেছি আমরা, যেহেতু নিচের দিকে কোণটা আসছে এই জন্য এটা হচ্ছে অবনতি কোণ। সো ভূরেখা, উর্ধ্বরেখা, উলম্ব তল, উন্নতি কোণ, অবনতি কোণ সবগুলো মোটামুটি আমরা এখান থেকে এই চিত্র থেকে একটু বুঝতে পারতেছি। ঠিক আছে, এখন আমরা বলি যে এখানে আমার ডান পাশে যে ছিল এ বি কী ছিল, 30 ডিগ্রি কী ছিল, 45 কী ছিল, 60 কী ছিল। আমরা অঙ্ক করার সময় অবশ্যই আমাদের প্রতিনিয়তই চিত্র আঁকতে হবে। চিত্র আঁকা ছাড়া এই অঙ্ক করা সম্ভব না, চিত্র আঁকতেই হইব। তো চিত্র আঁকার সময় আমরা এমনভাবে চিত্রগুলো আঁকবো যে আমাদের কিছু জিনিসপত্রগুলো মনে রাখতে হইব, বুঝতে হইব যে এই চিত্রগুলো এই সময় এইগুলো হইতেছে। আমার কোশ্চেনে দেওয়া আছে 30 ডিগ্রি, আমি একটু এটা দেখি। 30 ডিগ্রি আমার চিত্রটা যদি আমি এইভাবে আঁকি, আমরা তো জানি, আমরা আগেই শিখছি, নিচেরটা হচ্ছে আমার ভূমি, এটা আমরা 9.1-এ শিখছি। এটা হচ্ছে আমার লম্ব, আর সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে আমার অতিভুজ। ঠিক আছে, যখন আমি 30 ডিগ্রি কোণ অঙ্কন করবো তখন আমার মনে রাখতে হইব ভূমি গ্রেটার দেন লম্ব। এটা ভূমি, এটা লম্ব। অবশ্যই ভূমিটা একটু হইলেও বড় দিতে হবে। আমাদের চিত্র যদি এইভাবে আঁকি তাহলে আমারটা রাইট, কিন্তু চিত্র যদি আমি এইভাবে আঁকা শুরু করি তাহলে কিন্তু এটা রং হয়ে যাব। কারণ আমি সবসময় মনে রাখবো যখন আমার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবো সূক্ষ্মকোণটা, তখন ভূমিটা একটু বড় দিতে হবে, লম্বটা একটু ছোট দিতে হবে। ভূমি গ্রেটার দেন লম্ব, এটা কখন? 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে। আর যদি এই সময় আমরা 30 ডিগ্রি কোণ এখানে দেই, এখানে যদি আমরা 60 দেই, তাহলে একটু দেখলে আমরা বুঝতে পারতেছি আসলে এই কোণটার সাইজটা কিন্তু ছোট আর এই কোণটার সাইজটা আসলে বড়, ঠিক না? তো আমরা যদি দেখি যে এখানে আমার লম্বটা কম বড় হয়েছে আর ভূমিটা ছোট হয়েছে, আমার কোণ বলছে 30 ডিগ্রি, তখন কিন্তু স্যার দেখে একটু কাইটা দিতে পারে যে এটা আসলে চিত্রটাই তো হয় নাই, চিত্র না হলে এই অঙ্কটার হাফ মার্কস কেটে দেয়। তো আমরা একটু ঠান্ডা মাথায় আঁকবো, যখন একটু 30 ডিগ্রি আঁকবো আমাদের চিত্রটা আঁকার সময় একটু মনে রাখতে হইব আমাদের ভূমিটা বড় হইব আর লম্বটা একটু ছোট হইব। আবার যখন আমরা 60 ডিগ্রি কোণ আঁকবো তখন আমাদের মনে রাখতে হইব যে তখন ভূমিটা আমার ছোট হইব, লম্বটা একটু বড় হইব। আরেকটা মাঝখানে আসলে 45 ডিগ্রি, আসলে 45 ডিগ্রির মানটা হচ্ছে 1। আমরা জানি tan 45 ডিগ্রির মানটা হচ্ছে 1। তো 1-এর সময় আমরা মনে রাখবো যে আমার দুইটা বাহু যাতে সমান না হইলেও মোটামুটি সমান হয়। তো সমান আঁকার চেষ্টা করবো, এটা এমন বড় আঁকবো না, আবার এটা এত ছোট আঁকবো না যাতে আমার 30 আর 60-র সাথে আমাদের কম্পেয়ার হয়ে যায়। আমরা এমনভাবে আঁকবো 45 ডিগ্রি যখন কোণ আঁকবো তখন আমাদের লম্ব আর ভূমি মোটামুটি যাতে আমাদের সমান হয়। সো আমরা কন্ডিশনগুলো দিলে এখান থেকে একটু দেখি। যখন 30 ডিগ্রি কোণ আঁকবো তখন আমরা ভূমি বড়, লম্ব ছোট। এই ভূমিটা বড় হয়েছে, লম্বটা একটু ছোট। 45 ডিগ্রি যখন আঁকছি তখন আমার ভূমি আর লম্ব সমান হয়েছে, মোটামুটি সমান। আর 60 ডিগ্রি যখন আঁকছি তখন আমরা লম্বটা একটু লম্বা আর ভূমিটা একটু ছোট। এটাই ছিল আমাদের ম্যাক্সিমাম সময় আমাদের অবজেক্টিভে চলে আসে যে ভূমি বড়, লম্ব ছোট কোণ কত ডিগ্রি কোণ আঁকার সময়, ভূমি আর লম্ব সমান হয় কত ডিগ্রি কোণের সময়, ভূমি ছোট লম্ব বড় হয় কোন ডিগ্রি কত ডিগ্রি কোণ আঁকার সময়। ঠিক আছে, তো এই তিনটা জিনিস মনে রাখলে আমরা যখন অঙ্ক করার সময় চিত্রগুলো আঁকবো তো চিত্রগুলো আমাদের সঠিক হইব। ঠিক আছে, আর নিচে আমার আছে হচ্ছে সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেরা লম্বা ভূত। আর উপরে আসলো থিটা সমান সমান হচ্ছে, থিটাটা বলছে হচ্ছে এ আর বি এর সাথে, এ বি। আচ্ছা, আমরা বলছিলাম থিটা এ আর বি। আসলে থিটাটা এখানে ছিলই হচ্ছে প্রশ্নে দেওয়া কোণের মান, প্রশ্নে দেওয়া কোণের পরিমাপ বা পরিমাণ। তো প্রশ্নে দেওয়া কোণের মানটাই হচ্ছে আমরা কোশ্চেনটা যখন পড়বো, দশম শ্রেণীতে আমাদের কিছু কোশ্চেন আছে, আমরা যখন পড়বো ওইখানে আমার একটা কোণ দেওয়া থাকবে, অবশ্যই দেওয়া থাকবে। ওই যে কোণটা দেওয়া থাকবো সেটারে আমরা থিটা হিসাবে চিন্তা করব। আর থিটাটা আমার সবসময় লাগবে হচ্ছে এ আর বি এর সাথে, মানে আমরা একটা কোণ হইতে অবশ্যই দুটা বাহু লাগে। ওই বাহুটাই হচ্ছে এ দিয়ে আমরা পড়ছিলাম, এ দিয়া হচ্ছে অতিভুজ আর বি দিয়া হচ্ছে ভূমি।
সো থিটাটা আমরা সবসময় চিন্তা করবো যে দুটা বাহুর সাথে আমার এই কোণটা থাকবো সেটার একটা হবে অতিভুজ আর একটা হবে ভূমি। কিন্তু অতিভুজ তো সবসময় ফিক্সড থাকে, অতিভুজ কিন্তু চেঞ্জ হয় না। আমরা এই ত্রিভুজটা যখন একটু ঘুরাই দেবো তখন ও হয়তো নিচে চলে আসবে, ও হয়তো এইদিকে দাঁড়ায় যাবে। কিন্তু এই যে আমার যে অতিভুজ ছিল, এই অতিভুজ কিন্তু সবসময় ফিক্সড। তো অতিভুজ চেঞ্জ না হলে আমার চেঞ্জ হইতে পারে ভূমি। সো আমরা যদি ত্রিভুজটা এইভাবে আঁকি তাহলে ভূমিটা কিন্তু তখন আমার নিচের থেকে উপরে চলে যেতে পারে, আবার লম্বটা আবার উপর থেকে নিচে এসে ভূমি হয়ে যেতে পারে। সেই জন্য এই বিটা কোথায় যাবে তার উপর ডিপেন্ড করবে হচ্ছে আমার থিটার উপরে। ভূমিটা কোথায় চলে গেতেছে, ভূমি কি এখানে থাকতেছে নাকি লম্বভাবে চলে যেতেছে, এটা একমাত্র ডিপেন্ড করবে কার উপরে, আমার থিটার উপরে। সো থিটা যেখানে থাক আমার অতিভুজ আর ভূমি থাকবে, আর বাকিটা অবশ্যই লম্ব হয়ে যাবে। আর যখন আমি অতিভুজ, লম্ব, ভূমি এই তিনটা বাহু যখন আমি ইন্ডিকেট করে ফেলবো আমার চিত্রের ভিতরে, তখন কিন্তু আমি এই তিনটা লাইন আমি ইউজ করতে পারি। কি আছে, সাগরে লবণ অতি, আমি একটু লিখি, এটি মুছে দিলাম, আমি একটু লিখি যে সাগরে লবণ অতি। সাগর দিয়ে আমি বুঝাইছি হচ্ছে সাইন থিটা, লবণ দিয়ে বুঝাইছি হচ্ছে লম্ব, আর অতি দিয়ে আমরা বুঝেছি হচ্ছে অতিভুজ। আচ্ছা, দ্বিতীয় লাইন ছিল হচ্ছে কবরে ভূত অতি। সো কবর দিয়ে আমি বুঝেছি হলো কস থিটা, ভূমি দিয়ে বুঝেছি হচ্ছে ভূত, ভূমি। তারপর আছে হলো অতি, অতি দিয়ে হচ্ছে অতিভুজ। লাস্ট আছে হচ্ছে টেরা লম্বা ভূত। আমরা একটু দেখি টেরা লম্বা ভূত মানে টেরা দিয়ে বুঝেছি আমরা হলো ট্যান থিটা। লম্বা মানে হচ্ছে লম্ব, ভূত মানে হচ্ছে ভূমি। এখন আমরা এটিতে কী করবো, আসলে আমাদের কাজ কি? সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি, এটাতে আমার কাজ কি? আসলে কাজটা হচ্ছে আমরা যখন চিত্রটা আঁকা ফেলবো, আমাদের কোশ্চেন পড়ে চিত্র আঁকলাম, চিত্র আঁকার পর আমরা ওই থিটা দিয়া লম্ব, অতিভুজ, ভূমি ফিক্সড করলাম। এরপরে হচ্ছে আমাদের ক্যালকুলেশন করার কথা। ক্যালকুলেশন করার সময় আমরা আসলে বুঝতে পারি না কোন অনুপাতটা আমরা ইউজ করবো আমাদের অঙ্কের ভিতরে। সো আমরা যদি জানি লম্বের মান আর অতিভুজের মান, লম্ব আর অতিভুজের মান জানলে আমরা অবশ্যই সাইন থিটা ইউজ করব। লম্ব আর অতিভুজ এই দুটার মান যদি আমরা জানি তাহলে আমরা অবশ্যই সাইন থিটা ইউজ করব। ভূমি আর অতিভুজ যদি মান জানি আমরা কস থিটা ইউজ করব। ট্যান লম্ব আর ভূমি যদি জানি তাহলে ট্যান থিটা ইউজ করব। এখন যদি আমরা এমন কোনো ত্রিভুজ আঁকা ফেলি যার লম্ব, ভূমি, অতিভুজ তিনটা মানই জানি, তাহলে তোমার যেটা খুশি তোমরা ইউজ করতে পারবা। আবার বলি, যদি আমরা তিনটা বাহুর মানই জানি তাহলে আমার যেটা খুশি আমরা ইউজ করতে পারি। কোনো স্টুডেন্ট সাইন ইউজ করলো, কোনো স্টুডেন্ট কস ইউজ করলো, কোনো স্টুডেন্ট ট্যান ইউজ করলো, সবার মানই একই আসবে, যেহেতু আমাদের এটা ক্যালকুলেশন যদি ভালোভাবে করতে পারো সবার মানই একই আসবে। তোমরা দুই একটা অঙ্ক যদি কইরা বাসায় প্র্যাকটিস করো তাহলেই দেখতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে, আমি যে এই এতক্ষণ যা বুঝাইলাম অঙ্ক করার আগে একটা বাড়ির কাজ তোমরা একটু বাসায় কইরা আমাদের কমেন্টসে একটু লিখে দিবা যে এই জিনিসগুলো আসলে কি। আমি এখানে একটা চিত্র আঁকছি, চিত্রটা হচ্ছে আমি আঁকছি আর কি, যেভাবেই হোক। আমরা নিচেরটাতে ভূমি একটু লিখে দিচ্ছি, তোমাদের মেইন বইয়ে এই চিত্রটা আছে, যদি তোমরা একটু দেখতে চাও আমি একটু পেজ নাম্বারটা বলে দিই। পেজ নাম্বার 198, কাজ নামে একটা অপশন আছে, 198 পেজের কাজ। তো কাজটা আমি করলাম না, কাজটা তোমাদের জন্যই দিয়ে দিলাম। তোমরা কমেন্টস একটু বইলা দিবা যে আমি বইলা দিছি এটা ভূমি, এখানে উর্ধ্বরেখা কে আছে, এখানে তোমার উলম্ব তল কে আছে, উন্নতি কোণ কোনটা আছে। কোনটা বলতে আমি বলতেছি হচ্ছে এ বি, এখানে সি ছিল মুছে ফেলছিলাম, এ বি সি নাকি ডি সি বি নাকি বি সি ডি নাকি ই সি ডি, কোনটা কোন কোন, উন্নতি কোণ কোনটা, অবনতি কোণ কোনটা। তোমরা জাস্ট কমেন্ট বক্সে যদি লিখে দাও যে স্যার এই বি হচ্ছে আমার অবনতি কোণ, এটা হচ্ছে আমার উন্নতি কোণ, এটা হচ্ছে আমার উলম্ব তল, সি হচ্ছে আমার ঊর্ধ্বরেখা, এ বি হচ্ছে আমার শয়নরেখা, ভূরেখার আরেকটা নাম হচ্ছে শয়নরেখা, এটাও একটু লিখে নিলাম। ভূরেখার আরেকটা নাম হচ্ছে শয়নরেখা। ঠিক আছে? তো এই কাজটা তোমরা কমেন্টস বক্সে আমাদের দিয়ে দিও, কমেন্ট বক্সে দিলে হয়তো আমরা জানতে পারবো যে তোমরা কি আসলে বুঝছো কি না। আর তোমরা বাচ্চারা যারা দেখতেছো আমাদের ভিডিওগুলা,
তোমাদের অনেকবার বলার পরেও তোমরা আসলে কয়েকজন ছাড়া, 2-1 জন ছাড়া বাকিরা শুধু দেখেই চলে যাও। আমরা বুঝতেও পারি না যে তোমরা আমাদের ভিডিওগুলো দেখতেছো কি না। তো তোমাদের বারবার বলার পরেও তোমরা শুনতেছো না আসলে। তো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু তোমাদের এই ক্লাসগুলা, আর তোমরা ক্লাস কারা কারা প্রস্তুতি নিতেছো আমরা জানতেছি না। কারণ আমাদের পরিস্থিতি ভালো হইলে কিন্তু আমরা পরীক্ষাটা নিয়ে নেব। আমাদের সরকার থেকে যখনই নির্দেশনা আসবে তখনই আমরা পরীক্ষাটা নিয়ে নেব। সো তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, যেভাবেই হোক আমাদের সাথে যোগ দাও। আমরা ভিডিওগুলো করতেছি তোমাদের জন্য, আমরা নিজেদের জন্য কিন্তু ভিডিওগুলো করতেছি না। আমরা ভিডিওগুলো করতেছি তোমাদের জন্য। তোমাদের যদি কোনো একটু উপকার না হয় তাহলে আমরা আসলে ভিডিওগুলো করা আমাদের সার্থক হবে না। আমরা নেক্সট ক্লাসের অঙ্ক একটা করব নেক্সট ক্লাসে, দেখি কি হয়। ভিডিও কেউ নাই। আসসালামু আলাইকুম। আসলে ভিডিওটা বড় হয়ে যাব, আমরা যদি কোশ্চেন করার সময় ভিডিওটা চালু রাখি বড় হয়ে যাবে, জন্য একটু পুশ করে আমি কোশ্চেনটা তুলে নিয়েছি তোমাদের সুবিধার জন্য, একটু বুঝানো কোশ্চেনটা। আমি বলছিলাম যে মেইন বইয়ের 12 নাম্বার প্রশ্নটা, ঠিক আছে? তো দেখো একটু, 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা কত? আসলে অঙ্কটা শুরু করার আগে আমি তোমাদের একটা বেসিক জিনিস বলে দিই আরেকটা, যে আমাদের এই চ্যাপ্টারে যাই বলুক, শুধুমাত্র নদী ছাড়া যেই বস্তু বলুক, যেমন বস্তু বলতে আমরা বুঝি হচ্ছে মই, গাছ, মিনার, দেওয়াল, যাই বলুক, স্তম্ভ, সবই হচ্ছে আমরা ধরে নিব হচ্ছে একটা বেইজের উপরে দাঁড়ানো। আবার বলি, শুধুমাত্র নদী ছাড়া, নদীটা আমরা দিব হচ্ছে নিচের দিকে ভূমি বরাবর, আর এই নদী ছাড়া বাকি যাই আমরা বলি সবই হচ্ছে আমার এই উর্ধ্বরেখা বরাবর। এখানে আমার কি কি আসতে পারে? মই, মিনার, ছাদ, টাওয়ার, তারপরে স্তম্ভ, যাই বলুক এই সবই হচ্ছে আমার এই বরাবর বসাবো আমরা। আর হচ্ছে নদীটা শুধু আমরা এখানে বসাতে পারি, নদীটা তো আর দাঁড়া করানো আসলে সম্ভব না। নদীটা আমাদের দেখলি আমরা বুঝি নদী এইভাবে দাঁড়া করে রাখানো সম্ভব না। নদীটা আমার ধরে নেব হচ্ছে আমাদের এই ভূমি বরাবর। আর এছাড়া বাকি আমরা এই চ্যাপ্টারে অনেকগুলো জিনিস পাবো, আমরা অঙ্ক করতে গেলেই পাবো। যেমন এখানে আমরা পাইছি হচ্ছে মই, সো মইটা আমরা অবশ্যই এইভাবে অথবা এইভাবে যেভাবেই হোক আমরা চিন্তা ভাবনা করবো এই উপরের দিকে। আর একমাত্র নদী যেটা আছে, নদীটা শুধু আমরা ধরে নেব হচ্ছে নিচে বেস বরাবর, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা যেহেতু পড়ছি, আমরা অঙ্ক অনুযায়ী একটু চিত্রটা আঁকার চেষ্টা করি, দেখি পারি কি না। বলছে 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করছে। তো আমার এখানে প্রথম কন্ডিশন পাইছে হচ্ছে একটা দেওয়াল, আর দ্বিতীয় কন্ডিশন পাইছি হচ্ছে আমার একটা মই। সো দুইটা জিনিসই আমি এমন জিনিস পাইছি যেটা হচ্ছে আমার দাঁড়া করায় রাখতে হইব। সো এইখানে দাঁড়া করাইতে গেলে আমি একটু যদি দেখি যে এইটা আমি দাঁড়া করাইতে পারি আর এইটা দাঁড়া করাইতে পারি, ঠিক আছে? তো এইটাও আমার দেওয়াল দিতে পারি আর এইটা আমরা মই দিতে পারি। কি জন্য? কারণ দেওয়ালটা তো আসলে ব্যাখ্যা করা সম্ভব না, আমাদের কিছু বেসিক জিনিস মনে মনে রাখতে হইব। দেওয়ালটা আসলে ব্যাখ্যা করে রাখা সম্ভব না। আমরা যে আমাদের যে বাড়িঘর করি সেগুলাতে আসলে দেওয়ালটা কোনো সময় আমরা ব্যাখ্যা দিই না, দেওয়ালটা সবসময় আমরা সোজাই দিই। আর মইটার আমরা ইচ্ছা করলে ব্যাখ্যা করে নিতে পারি, কারণ আমরা ছাদে যখন ইউজ করি তখন আমরা মইটার ব্যাখ্যা করে নিতে পারি, ঠিক আছে? সো এই চিত্রটা যদি আমরা মনে মনে আঁকতে পারি, আর এই দুইটা জিনিসই কিন্তু আমার আবার থাকতে হবে কিসের উপরে? একটা বেইজের উপরে। হ্যাঁ, তাহলে আমি এই যদি এটা মনে করলাম এটা আমার বাড়ি, আর এটা হচ্ছে আমার মইটা তো আমরা চিনি, এই কিন্তু আমার বেসিক জিনিসটা। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমার বাড়ির ছাদ, আর এটা হচ্ছে আমার মই। সো মইয়ের দৈর্ঘ্যটা কত বলছে? 18 মিটার। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমার 18 মিটার। আর হচ্ছে বলছে দেওয়ালের উচ্চতা কত? দেওয়ালের উচ্চতা আমি তো জানি না এটা কত আছে, আমি ধরে নিলাম যদি এটা হচ্ছে আমার 8 মিটার। এইচটা আসছে আসলে হাই থেকে, এই জন্য আমরা এইচটা ম্যাক্সিমাম অঙ্কে ইউজ করি এইচ, আর নিচের যদি আমার কোনো মান থাকে সেখানে আমরা এক্স ওয়াই ইউজ করি। সো এই লম্বভাবে উচ্চতা ধরতে গেলে আমরা সবসময় ম্যাক্সিমাম সময় আমরা ধরি হচ্ছে এইচ। সো বলছে দেওয়ালের উচ্চতা কত? দেওয়ালের উচ্চতা আমরা বাই করবো। এখন কোনটা উৎপন্ন করছে কার সাথে আমরা একটু খুঁজে বাই করি। 18 মিটার দীর্ঘ একটা মই, এই মই ভূমির সাথে 45 ডিগ্রি উৎপন্ন করছে। সো ভূমি আমি এখানে পাই নাকি এখানে পাই? আমরা একটু যদি কমেন্টসে বলি, আসলে আমি যদি চিত্রটাতে নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার সি।
তাহলে আমরা বলছি এখানে কিন্তু ভূমির সাথে, যদি বলতো দেওয়ালের সাথে তাহলে আমরা কিন্তু অবশ্যই থিটাটা ধরতাম এখানে, যেহেতু বলছিলাম প্রশ্নে দেওয়া কোণের মানটাই হচ্ছে আমার থিটা। যদি বলতো দেওয়ালের সাথে তাহলে আমি থিটা পাইতাম এখানে, যেহেতু বলছে আমার ভূমির সাথে, ভূমি আমার এখানে, তাহলে আমার 45 ডিগ্রি কোণটা কিন্তু চলে আসতেছে এইখানে। যেহেতু 45 ডিগ্রি কোণ পাইছি, এটাই হচ্ছে আমার থিটা। তো থিটা থাকবো কার কার সাথে, আমরা একটু আগে লিখছিলাম থিটা থাকবো হচ্ছে অতিভুজ আর হচ্ছে ভূমির সাথে। সো এই পাশেরটা অতিভুজ আমি পাইতেছি, মাস্ট বি এই পাশেরটাই আমার ভূমি, তাহলে এইটা হয়ে গেছে আমার কি লম্ব। আমি তিনটা বাহুর মানি, মানে তিনটা বাহু আমি চিহ্নিত করছি, কিন্তু তিনটা বাহুর মান আমি জানি না। আমি জানি কার কার মান, অতিভুজের মান। এখানে অতিভুজ ছিল 18 মিটার, আর লম্ব আমরা ধরে নিয়েছিলাম 8 মিটার, এইচটাও আমরা জানি। তাহলে আমরা জানি অতিভুজ আর লম্ব, ভূমির মান আমরা জানি না, আমাদের বের করতে বসে এইটা। আমি অতিভুজ আর লম্ব জানি। লবণ অতি আমরা একটু আগে পড়ছিলাম, এই যে লবণ অতি কোথায়, সাগরে। সো আমরা এই কোণটা করার সময়, এই অঙ্কটা করার সময় আমরা এই তিনটা জিনিসই আমার লাগতেছে। এক হচ্ছে সাইন থিটা, থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, এক হচ্ছে অতিভুজ জানি আমরা, লম্ব জানি আমরা। আবার একটু আমরা যদি চিত্রটা দেখি, 18 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করছে। এই দেয়ালের ছাদ স্পর্শ করছে, দেয়ালটির উচ্চতা কত, দেয়ালটির উচ্চতা আমরা বাইর করলাম। আমরা এই কোশ্চেন পড়া যদি আমরা চিত্রটা আঁকতে পারি, তাহলে আমাদের 50% অঙ্ক আসলে আমাদের চলে আসে, যে এখানে আমরা এইটুকু পারবো। যদি প্রশ্নটা পড়ে চিত্র আঁকতে না পারি, তাহলে কিন্তু আমরা আসলে অঙ্কটা করতেই পারবো না। প্রশ্ন পড়ে আমাদের চিত্র আঁকার প্র্যাকটিস করতে হবো, আর এই প্র্যাকটিসটা হইব তোমরা যদি বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো, কোশ্চেনগুলো পড়ো, চিত্র আঁকো। চিত্র আঁকা দুই একবার ভুল হইতেই পারে, এটা কোনো ব্যাপার না। দুই একবার ভুল না হলে তুমি শিখবা কীভাবে। আমার বইলাই দিতেছে কিভাবে আঁকবা, কোশ্চেনে বলা আছে যে তুমি কিভাবে আঁকবা চিত্রটা। কোশ্চেন দেখে দেখে তুমি আঁকো, দুই একবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার পর বইয়ের সাথে মিলাও, আমরা যে অঙ্কগুলো করতেছি সেগুলোর সাথে মিলাও, দুই একটা মিলাও, দেখবা যে অঙ্কগুলো খুবই সহজ, আমাদের কোশ্চেনে সব দেওয়া থাকে। তো আমার বলছে 18 মিটার লম্বা একটা মই, আমি একটু চিত্রটা আবার ফ্রেশ করে আঁকলাম, আগেরটা বোঝার জন্য আঁকছিলাম। এখন 18 মিটার লম্বা একটা মই, বলছে দেওয়ালের ছাদে স্পর্শ করছে, দেওয়ালটা আমরা আঁকলাম। দেয়ালের ছাদ মানে হচ্ছে এ স্পর্শ করছে, তাহলে আমরা বি হচ্ছে তার দেয়ালের পাদবিন্দু, আর এই এটা হচ্ছে আমার তার শীর্ষবিন্দু। এই দুইটা বিন্দু আমরা বলতে ভুলে গেছিলাম, যদি নিচের যে বিন্দুটা থাকে সেটা হচ্ছে আমার পাদবিন্দু, আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে আমার শীর্ষবিন্দু। ঠিক আছে, এই চিত্রটা আমরা আঁকে নিলাম। আমরা এখন অঙ্কের ক্যালকুলেশনে চলে যাব। আমরা প্রথমেই যে জিনিসটা বের করতে বলে সেটা আমরা একটু প্রথমেই লিখব। আমি চিত্রটা এখানে একটু ছোটো করে এঁকে দেই, কারণ আমাদের অঙ্ক করার সময় চিত্রটা লাগবে। আমি প্রশ্নটা মুছে দিলাম। যেটা আমার বের করতে বলছি, আমার এখানে বলছিল দেওয়ালের উচ্চতা কত, তাহলে আমরা প্রথমেই লিখব হচ্ছে, মনে করি যেহেতু আমরা কোশ্চেনে চিত্র এঁকে ফেলছি, তাহলে এবি সমান সমান এইচ মিটার। মনে করি দেওয়ালের উচ্চতা এবি সমান সমান এইচ মিটার। তারপর লিখি এসি সমান সমান 18 মিটার মই ভূমির সাথে কোণ বি সি এ, যে কোণটা আমরা উৎপন্ন করছে সেটা হচ্ছে এইটা। তুমি এটার মাঝখানে রেখা দুই পাশে যে কোনো বিন্দু দিতে পারো, এ সি বি এ দিলেও হবে, বি সি এ দিলেও হবে, যে কোনো একটা দিলেই হয়। আমরা ইউজ করলাম হচ্ছে বি সি এ সমান সমান 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ
স্পর্শ করে। এই লেখাটা আমরা হয়তো আরেকবার লিখতে গেলে আমার লেখাটা চেঞ্জ হয়ে যাবে। এই লেখাটা হচ্ছে তোমার কাছে নিজের কাছে, আমরা এইখানে যেই জিনিসগুলো আছে শুধু সেই জিনিসগুলো আমরা এখানে একটু বসাইছি কোশ্চেন দেখে দেখা। বলছিলাম যেটাই আগে বের করতে বলে সেটার নাম আগে লিখে দিতে হয়, সেটা ধরে নিতে হয়। আমরা এর জন্য বলছিল এখানে দেওয়ালের উচ্চতা কত, আমরা দেওয়ালের উচ্চতা প্রথমে ধরে নিলাম এবি সমান সমান 8 মিটার। তারপর বলছিল 18 মিটার দীর্ঘ একটি মই, যেহেতু আমাদের মইয়ের এখন নাম চলে আসছে এসি, এই জন্য আমরা বলে দিলাম যে এসি সমান সমান 18 মিটার দীর্ঘ একটি মই। 18 মিটার মই ভূমির সাথে BCA 45, যেহেতু আগে বলছে শুধু 45, কিন্তু আমরা যেহেতু চিত্র আঁকার পরে আমাদের কোণের নাম চলে আসছে, তাহলে আমরা দিয়ে দিচ্ছি হলো BCA সমান সমান 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। তুমি যদি এখন লিখতে পারো দেয়ালের ছাদ এ বিন্দুতে স্পর্শ করে, কোনো সমস্যা নাই, তুমি লিখতে পারো দেয়ালের ছাদ এ বিন্দুতে স্পর্শ করে, ঠিক আছে। এটা কোনো ব্যাপার না, এটা না লিখলেও হয়তো, লিখলে ভালো লাগলো, আর যদি না লিখো তারপরেও হইব। কিন্তু তুমি যদি এমন জিনিস আসে যে এসি সমান সমান 18 মিটার, এই এসিটা লিখলে না, তাহলে কিন্তু আর আসলে অঙ্কটা পরিপূর্ণ হলো না। তো তুমি এমনভাবে করবো অঙ্কটা যাতে আমরা দেখলে বুঝতে পারি। আমরা এরপরে পরবর্তী ক্যালকুলেশনে যাইতেছি, একটু মুছে দিলাম। আমরা এখানে কি কি পাই সেই জিনিসগুলো আমরা একটু একসাথে লেখা নেই, তাহলে আমরা লিখতে পারি এখানে কি কি আছে আমার জানা। এসি সমান সমান 18 মিটার, তারপরে আমার জানা ছিল এবি সমান সমান এইচ মিটার। আরেকটা জিনিস আমরা জানি, কোণ BCA সমান সমান কোণ BCA সমান সমান 45 ডিগ্রি। সো আমি বলছিলাম যে আমার যে কোণটা দেওয়া থাকে এই কোণটাই হচ্ছে আমার প্রশ্নে দেওয়া কোণের মানটাই হচ্ছে আমার থিটা। সো থিটা থাকে কার সাথে, অতিভুজ আর হলো ভূমির সাথে। আমি অতিভুজ জানি, ভূমি জানি না, কিন্তু লম্ব জানি। তো এইটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। আমি জানি কারে লম্ব আর হচ্ছে অতিভুজ। সো লম্ব আর অতিভুজ দিয়া আমরা অনুপাত ইউজ করবো হচ্ছে সাইন থিটা। যেহেতু আমার থিটা এখানে আছে 45 ডিগ্রি, তাহলে আমরা সাইন 45 ইউজ করবো, ঠিক আছে, বুঝছি। আর আমরা যদি অন্য বাহু জানতাম, যদি এই বাহুটাও জানতাম, তাহলে আমরা যেটা খুশি ইউজ করতে পারতাম। কিন্তু এখন আমরা যেটা খুশি ইউজ করতে পারতেছি না, আমরা ইউজ করতে পারবো একমাত্র সাইন। আর সাইনের বিপরীত দিকের আমার আরেকজন আছে কোসেক। সো আমার দুইটা মান মুখস্থ রাখার কোনো দরকার নাই, আমরা সাইন ইউজ করলে যে মান আসবো, কোসেক ইউজ করলে সেম একই মান আসবো। কারণ সাইনের সময় আমরা ইউজ করবো হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কোসেকের সময় আমরা ইউজ করবো অতিভুজ বাই লম্ব। দরকার নাই, আমরা শুধু সাইনটাই ইউজ করবো, ঠিক আছে। সাইন জানলে কোসেকের মানটা আমরা তো বের করতে পারছিলাম, আমরা 9.2 অঙ্ক করছিলাম, ওইখান থেকে সাইন আর কোসেকের মান আমরা শুধু উল্টাই দিলে আসতো। সো যেহেতু আমাদের এখানে অঙ্কের ক্ষেত্রে উল্টানোর দরকার নেই, আমাদের ক্যালকুলেশন করার সময় আমরা একই জিনিস পাইতেছি, তো আমার উল্টানোর দরকার নেই, আমরা সাইনটাই ইউজ করবো, ঠিক আছে। আমরা জানি কি কি, লম্ব আচ্ছা অতিভুজ, তাহলে আমরা এখন লিখি। এখন সমকোণী ত্রিভুজ ABCA সাইন কোণ BCA। এখন আর আমার লম্ব আর অতিভুজ লেখার দরকার নাই, আমরা লম্ব মানি যেটা জানি সেটা। লম্ব মানে হচ্ছে আমার এখানে কে আছে, AB, তাহলে AB, আর অতিভুজ মানে আছে হলো AC, এই AC। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গায় এসে ভুল করে যে আসলে এই যে এখানে যে কোণটা আমরা ইউজ করছি, এই কোণের এইখানে আমরা কী লিখবো, সাইন লিখবো না, কস লিখবো না, ট্যান লিখবো না, কোসেক লিখবো না, সেক লিখবো না, কট লিখবো, কোনটা লিখবো। তো এটার জন্যই কিন্তু আমি তোমাদের ওই কবিতার লাইনের মতন 3টা লাইন লিখে দিছি। তোমরা যেই বাহু দুটা জানবা সেই বাহুর পরিপ্রেক্ষিতে যেই কবিতার লাইনটা তোমার মিলে ওই অনুসারে তুমি বসাবে সাইন নাকি কস নাকি ট্যান। যেহেতু আমাদের এখানে লম্ব আর অতিভুজ ছিল, লবণতি কোথায় ছিল, সাগরে, সাগর দিয়ে আমরা সাইন পাইছিলাম, এই সাইন বসাইছি, ঠিক আছে। এখন আমরা মানগুলো বসাই। সাইন 45, এটা হচ্ছে আমার 18, সরি এটা ছিল আমার এইচ, আর নিচেটা ছিল হচ্ছে 18। এখন কিন্তু আমরা ডাইরেক্ট অঙ্কে চলে আসছি। এখন আমার সাগর কবর দিয়ে আমাদের কোনো লাভ নাই, আমাদের কিন্তু সাগর কবর দিয়ে আমরা পেয়ে গেছি যে আমাদের কোনটা থিটা, কোনটা লম্ব, কোনটা অতিভুজ, কোনটা ভূমি। এখন আমাদের মান যেহেতু চলে আসছে, এখন আর আমাদের ওইগুলো মনে না রাখলে হবে, এখন আমাদের ক্যালকুলেশন করবো। সাইন 45 ডিগ্রির মান আমরা বক্স থেকে যদি দেখি 1/√2 আর h/18।
গুণ করলে আমরা পাই √2h 18 বা h সমান সমান 18/√2। এখন 18/√2 যদি আমরা এখানে একটা পূর্ণ সংখ্যা থাকতো তাহলে আমরা খুব সহজেই 18টা ভাগ করতে পারতাম, যদি ভাগ যাইতো বা ক্যালকুলেটর দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারতাম। যেহেতু আমাদের নিচে একটা √2 মানে হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যাটা আমরা একটা ক্লাসে হয়তো বুঝাই দেবো, আজকে একটু আমরা বুঝে রাখি যে অমূলদ সংখ্যাটা হচ্ছে যার কোনো শেষ নাই। আসলে এখানে কত বড় সংখ্যা এটা √2 সমান সমান তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখো এটা অনেক বড় সংখ্যা। সো আমরা এই অনেক বড় সংখ্যা দিয়ে যদি ভাগ করি এটা অনেক ছোট হয়ে যাব। আবার এই সংখ্যাটা যদি ছোট আকারে নিয়ে নিই তখন এটার মানটা চেঞ্জ হয়ে যায়। আমি একটু দেখাই দিই। মনে করো আমরা 10 ভাগ করলাম, হ্যাঁ 10 আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা পাইতেছি হলো 5। সেম 10 যদি আমরা 3 দিয়ে ভাগ করি তখন কিন্তু আমরা পাই 3 পয়েন্ট সামথিং। 10 আমরা 4 দিয়ে ভাগ করে তখন কিন্তু পাই 2.25। দেখো নিচেরটা যত বড় হইতেছে এই অ্যান্সারটা তত ছোট হইতেছে। তো এই √2 এর মানটা আমরা হয়তো দেখতে পারি 1.7321 আরও আছে সামথিং। হ্যাঁ যদি আমরা 1.7 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমার একটা মান আসবে, যদি 1.73 দিয়ে ভাগ করি তাহলে একটা মান আসবো, 1.732 দিয়ে ভাগ করি তাহলে একটা মান আসবো, 1.7321 দিয়ে ভাগ করি তাহলে একটা মান আসবো। আর এই √2 এর মানটা কিন্তু আসলে শেষ না, অনেক বড়। সেই জন্য নিচে যদি কোনো অমূলদ সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যা দিয়ে আসলে ভাগ করে অ্যান্সারটা লেখা আমাদের অঙ্কের ক্ষেত্রে এটা আসলে গ্রহণযোগ্য না। আবার বলি, যদি আমার কোনো সংখ্যারে অমূলদ সংখ্যা দিয়ে ভাগ করি ওই ভাগটা আসলে আমাদের করা যায় না, সম্ভব না। সেই জন্য আমার যদি কোনো অমূলদ সংখ্যা থাকে তাহলে সেই অমূলদ সংখ্যাটা আমরা প্রথমেই মূলদ সংখ্যায় বানায় নিব, বানায় নেওয়ার পরে আমার যে সংখ্যাটা আসবো সেটা আমরা নিয়ে কাটাকাটি করবো। তো এটা ভাগ করা বানানোর একটা সিস্টেমটা হচ্ছে, যদি সিঙ্গেল রাশি থাকে মানে একটা রাশি থাকে তাহলে যেটা আছে সেটা দিয়েই আমরা হর আর লবকে গুণ করে দেবো। আবার বললাম, যদি আমার সিঙ্গেল একটা সংখ্যা থাকে বা একটা রাশি থাকে তাহলে যেইটা আছে সেটা দিয়েই আমি উপরে আর নিচে, আমরা সহজ ভাষায় বলে দিই উপরে নিচে মানে হর আর লবকে দুইটারই আমরা গুণ করে দেবো। গুণ করে দেওয়ার পরেই আমরা দেখবো যে আমাদের নিচে একটা মূল্য সংখ্যা চলে আসছে। যদি আমাদের একাধিক রাশি থাকে মানে হচ্ছে মনে করো √2 + 1 আছে, তখন আমরা যদি মাইনাস থাকে -1 বা +1 আছে তাহলে তখন আমরা গুণ করবো হচ্ছে √2 - 1 দিয়া। যদি √2 - 1 থাকে গুণ করবো হচ্ছে √2 + 1 দিয়া। সহজ ভাষায় যদি a + b থাকে গুণ করবো হচ্ছে a - b দ্বারা, যদি a - b থাকে গুণ করবো হচ্ছে a + b দ্বারা। তো গুণ করার পরেই আমরা দেখবো যে নিচে একটা মূল্য সংখ্যা চলে আসছে, তারপর আমরা ভাগ করতে পারবো। তো এটার ব্যাপারে আরও একটু ডিটেলস বলতে হবে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে বাস্তব সংখ্যা, সেখানে আমরা হয়তো যদি কোনো দিন ক্লাস নেই আমি বলে দেবো, বুঝাই দেবো নি। আজকে শুধু এতটুকুই রাখলাম যে যেহেতু √2 আছে একটা অমূল্য সংখ্যা, আমার প্রথমে ওরে চেঞ্জ করতে হইব। চেঞ্জ করার জন্য আমি একটু আগে বলছিলাম যে যদি সিঙ্গেল রাশি হয় তাহলে আমরা সেম ওইটা দিয়েই গুণ করে দিই। √2 আরেকটা √2 18 √2, ঠিক আছে। তো √2 গুণ করলে আমরা জানি দুটা √2 একসাথে গুণ করলে এই সমান সমান 18 √2 / 2 চলে আসে, বা এটা কাটাকাটি করলে এখন আমরা পাইতেছি হচ্ছে 9 √2। সো আমাদের অ্যান্সারটা কি আছে আসলে গুণ করে দিলেও হয়, আর তুমি এটাও যদি লিখতে চাও এটাও লিখতে পারো। তাহলে সুতরাং দেওয়ালের উচ্চতা 9 √2 মিটার। তো ক্যালকুলেটার দিয়ে তোমরা একটু বাই করে দেখো এই মানটা কত আসে। 9 √2 মান আসে 1.7321 × 9। যদি গুণ করো তাহলে আমার অ্যান্সারটা হয়তো যেটা আসবে সেইখানে যদি মানটা এমন চলে আসে, হয়তো কত আসে মানটা একটু ক্যালকুলেটার আছে দেখো তো, একটু পুশ করেন, একটু পুশ দেন। আচ্ছা ক্যালকুলেটারটা আমি নিয়েছি। তো 9 × √2 × 9 114 √2 × 9। আচ্ছা 9 × √2 যদি আমরা করি তাহলে আমরা পাই হচ্ছে 12.727921। আমি ছোট ক্যালকুলেটারতে করছি এই জন্য আমার মানটা ছোট আসছে, যদি আমি একটু বড় ক্যালকুলেটারতে করি আর একটু বড় মান আসবে। এখন যদি আমরা এটা অ্যান্সার লিখি তাহলে কিন্তু আর আমার এখানে প্রায় লেখার কোনো দরকার নাই,
আবার বলে দিই, যদি 9√2 মিটার লিখি তাহলে আমার প্রায় লেখার দরকার নাই। কিন্তু যদি আমরা 12.72791 এখান থেকে অ্যান্সারটা লেখা শুরু করি, যে 12.72791 সম্পূর্ণ লেখার পরেও আমার এখানে প্রায় লিখতে হইব, কারণ আমি তো তোমাদের দেখাইলে আমি যে ছোটো ক্যালকুলেটর করছি ছোটো মান আসছে। কিন্তু এর থেকেও যদি তুমি আর একটু ছোটো করে লিখতে চাও, যে স্যার আমি একটু বড় না, এত বড় লিখতে পারবো না, ছোটো করে লিখি, আমি মনে করো 2 ঘরে 3 ঘর রাখতে চাই। তুমি 3 ঘর রাখতে চাইলে অবশ্যই তোমার 4 নম্বর ঘরে কে আছে দেখতে হইব। এখানে আছে 9, 5 থেকে 9-এর ভিতরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে আগের ঘরে 1 যোগ করতে হইব। তাহলে আমি লিখতে পারি 728। অ্যান্সারটা আমার আসবে তাহলে 728। এখানে কিন্তু অবশ্যই প্রায় লিখতে হইব, কারণ এই পরের সংখ্যাগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিছি। তুমি যদি বলো যে না স্যার আমি আরও একটা ঘর কমায় লিখবো, কোনো সমস্যা নাই। তাহলে এখানে আমার আছে 7, যেহেতু আমি 2 ঘর লিখতে চাই, 3 নম্বর ঘরে আমি পাইছিল 7, তো 5 থেকে 9-এর ভিতরে, তাহলে এখানে আবার আমরা লিখতে পারি 73 মিটার প্রায়। এখানে আমার প্রায় লিখতে হবে। প্রায়টা না লিখলে 1 মার্কস কমাই দিব তোমাকে উত্তরের ক্ষেত্রে, এই প্রায়টা না লিখলে। তো এটা থেকে যদি তুমি একটু পাইতে চাও, এটাও লিখে দিতে পারো ডাইরেক্ট 9√2 মিটার। এখানে আর প্রায় লেখার কোনো দরকার নাই, যদি √2 দেওয়া আছে, √2-এর মানটা যদি তুমি বসায় দাও তাহলে অবশ্যই এখানে প্রায় দিতে হবে। তো আমার এই একটা অঙ্ক দিয়ে হয়তো তুমি বেসিক জিনিসটা বুঝতে পারবা। আর আমাদের এই চ্যাপ্টারে 2 কোয়ালিটির অঙ্ক আছে। একটা হচ্ছে আমার একটা গাছ ভাঙা পড়ে, আর একটা হচ্ছে এক জায়গা থেকে একটু পিছিয়ে গেলে অথবা আগায় গেলে। সো যে অঙ্কই করতে যাই আমার এইটা হচ্ছে আমার বেসিক অঙ্ক। এইগুলোই হয়তো 2টা আকারে থাকবে। আমি একটু চিত্রটা দেখাই দিলে হয়তো তোমরা বুঝতে পারবা। তার মানে এইটা কিন্তু আমি একটু আগে করলাম, মনে করো এইটা আমি পারি, তাহলে এখন আমি এটা একটু মুছে দিই। মুছে দেওয়ার পর দেখো এটাও কিন্তু আমার ওই আগের মতোই আর একটা অঙ্ক, ঠিক আছে। তার মানে যদি আমরা আগের অঙ্কটা বুঝি, ওইটারই যদি 2 বার করি এখানে, তাহলেই কিন্তু আমার হয়ে যেতেছে, ঠিক আছে। তো সেই জন্য আমার বেসিকটা জানলে আমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবো বাসায়। আর আমি এইগুলা অঙ্কগুলার হয়তো মেইন বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলার যদি আমি হ্যান্ড নোট পাই খুঁজা, আমি অবশ্যই দিয়ে দেবো। তোমরা এখান থেকে প্র্যাকটিস করবা, ভালো থাকবা বাসায় সবাই, আমাদের জন্য দোয়া করবা। তোমাদের সাথে যারা আছে তাদেরকে বলবা আমাদের ক্লাসগুলা ফলো করতে, আর আমাদের সবার সাথে সবার জন্য যাতে দোয়া করে, সবার সাথে যাতে থাকে। তোমরা যে আসতেছো, ভিডিও দেখতেছো, কিছু কিছু বাচ্চাদের দেখতেছি কমেন্টস করতেছো, তো কমেন্টস করলে নিজেদের কাছেও ভালো লাগে আসলে, কিন্তু অনেকেই কমেন্টস করতেছো না। আমরা অনেক বলার পরেও তোমরা করতেছো না। আমাদের বড় স্যার অনেক কষ্ট করতেছে তোমাদের জন্য, আমাদের নিয়ে আসতেছে। আমাদের অনেক টিচাররাই কিন্তু অনেক রিস্ক নিয়ে আসে, অনেক দূর থেকে আসে, তোমাদের জন্যই আসে ক্লাস নেওয়ার জন্য। কিন্তু তোমরা যদি এই ক্লাসগুলো না ফলো করো, তোমরা যদি এই ক্লাসগুলো থেকে উপকৃত না হও, তাহলে কিন্তু আসলে আমাদের এই যে কাজগুলা বৃথা হয়ে যাইতেছে। তো তোমরা সবাই বাসায় থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়ায় আমি বিদায় নিচ্ছি। আবার হয়তো কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফেজ।